This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিউজ টপ 9 নিয়ে আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। জম্মু কাশ্মীরের পুলিশের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ সে রাজ্যেরই মুখ্যমন্ত্রীর। ওমর আবদুল্লাহকে বাধা কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন জম্মু কাশ্মীর পুলিশের। নিন্দায় সরব ইন্ডিয়া জোটের শরিকরা, পাল্টা ওমর আবদুল্লাহকে নিশানা বিজেপির। খোদ মুখ্যমন্ত্রীকে বাধা পুলিশের। চমকে যাচ্ছেন জম্মু কাশ্মীরের শ্রীনগরে এমন ঘটনাই ঘটেছে। সোমবার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শ্রীনগরে 1931 সালে কাশ্মীরে রাজা হরি সিং এর ডোগরা বাহিনীর হাতে নিহতদের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় তাকে বাধা দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা জম্মু ও কাশ্মীর পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও বেঁধে যায়। অভিযোগ, রবিবার তাঁকে এবং কাশ্মীরের রাজনৈতিক নেতাদের ঘরবন্দি করে রাখা হয়েছিল। সমাধিস্থলে যেতে দেওয়া হয়নি। পাঁচিল টপকাতে বাধ্য করা হয় বলেও অভিযোগ করেছেন ওমর আবদুল্লাহ। সমাজ মাধ্যমে ওমর আবদুল্লাহ লিখেছেন, শারীরিক নির্যাতনের শিকার হয়েছি আমি, কিন্তু আমাকে থামানো যায়নি। আমি বেআইনি বা অবৈধ কিছুই করছিলাম না। আসলে এই আইনের রক্ষকদের ব্যাখ্যা করা উচিত যে তারা কোন আইনের অধীনে আমাদের ফতিহা দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করছিল। যদিও পরে সমাধিতে গিয়ে শ্রদ্ধা জানান তিনি। আর এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন ইন্ডিয়া জোটের অন্যান্য শরিকরা। ঘটনার তীব্র নিন্দা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, এম.কে. স্ট্যালিন, টি. রাজারা। বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছে সিপিএমও। বাংলার মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে লিখেছেন, এটি কেবল দুর্ভাগ্যজনকই নয়, এটি একজন নাগরিকের গণতান্ত্রিক অধিকারও হরণ করে। আজ সকালে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীর সঙ্গে যা ঘটেছে তা গ্রহণযোগ্য নয়, মর্মান্তিক, লজ্জাজনক। अब ये निंदनीय है कि एक चुने हुए मुख्यमंत्री को अनइलेक्टेड पुलिस और अनइलेक्टेड दिल्ली का प्रशासन यहां से कंट्रोल करने की कोशिश कर रहा है। चुने हुए नेताओं को नजरबंद किया जा रहा है। तो ये तो याद रखना चाहिए, जब उनकी तारीफें की जाती हैं तो इस तारीफ के वो काबिल नहीं है। पाल्टा ओमर अब्दुल्ला का निशाना करेছেন जम्मू कश्मीर विरोधी दल नेता तथा बीजेपी विधायक। इस प्रकार का चुना हुआ चीफ मिनिस्टर दीवार फांदना, पुलिस से हाथापाई करना, मुझे समझ नहीं आया। ये तो जम्मू कश्मीर के लोगों का दुर्भाग्य है कि चीफ मिनिस्टर की हरकतें ऐसी है। हम कानून बनाने वालों में हैं, कानून को हाथ में लेने वालों में नहीं होते हैं। একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁরই রাজ্যে থাকা কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন পুলিশের এই রকম ব্যবহার ভারতের গণতন্ত্রের ইতিহাসে নজিরবিহীন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এবার দেখাবো আপনাদের চাকরিহারাদের নবান্ন অভিযানে উত্তাল হাওড়া। যোগ্যদের তালিকা প্রকাশ, সুপ্রিম কোর্টের রিভিউয়ের দাবি চাকরিহারাদের। মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের পরেও অসন্তোষ। তবে টানা অবস্থানের হুঙ্কার দিয়েও সন্ধ্যায় পিছু হটলেন চাকরিহারারা। আন্দোলন অসম্পূর্ণ, তার কারণও বললেন শুভেন্দু অধিকারী। চাকরিহারাদের ডিপ্রেশনের সামনে পাত্তাই পেল না নিম্নচাপ। প্রবল বৃষ্টির মধ্যেই তর্জনী উঁচিয়ে নবান্ন অভিযান। দুমানুষ সমান উঁচু ব্যারিকেড বসিয়ে নবান্ন থেকে দূরেই মল্লিক ফটকে চাকরিহারাদের মিছিল থামিয়ে দেয় পুলিশ। নাছোড় আন্দোলনকারীদের সঙ্গে শিবপুর পুলিশ লাইন্সে বৈঠকে বসেন মুখ্য সচিব মনোজ পান্ত। সেই বৈঠকের পরেও সমাধান সূত্র অধরা, অসন্তুষ্ট চাকরিহারারা। সুপ্রিম কোর্টে রায় রিভিউ করুক রাজ্য, দাবি করছেন চাকরিহারারা। যে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা বৈধভাবে নিযুক্ত হয়েছে, কোনো রকম অবৈধ উপায় অবলম্বন করেননি, তাদের লিস্ট এসএসসির কাছে আছে। আজকের রাত 12টার মধ্যে আনটেন্টেড টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ তাদের তালিকা প্রকাশ করতে হবে। ওনারা বলেছেন ইট ইজ নোটেড ডাউন, আমরা আলোচনা করছি। পরীক্ষা মানছি না, মানব না। 2024 এপ্রিলেই হাইকোর্ট বলেছিল এসএলএসটি পরীক্ষার্থীদের ওএমআর প্রকাশ করতে হবে। আজও তা মানেনি এসএসসি। ওএমআর যেগুলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল পাবলিশ করতে, সেগুলো যেন পাবলিশ করা হয়। অবস্থান না ওঠানোর হুঁশিয়ারি দিয়েও সন্ধ্যায় পিছু হটেন চাকরিহারারা। আমরা নিরস্ত্র, আমরা যদি অস্ত্র ধরি টিকতে পারবে? জাহাজ তো অবশ্যই থাকবে। আমাদের চাকরি যদি না থাকে, এই জাহাজ দ্বিগুণ তিগুণ কোন গুণে পৌঁছাবে মমতা বন্দ্যোপাধ্যায় জানে না। এদের গদি টপ করে পড়ে যাবে। এখন যেটা জানালেন পুলিশ আধিকারিকরা যে আজকে অন্তত তারা লিস্ট পাবলিশ করতে পারবেন, আমরা অত্যন্ত আশাহত। আমরা আজকে এখান থেকে আন্দোলন প্রত্যাহার করব। আর কোনোদিন কোনোভাবে সরকারের সাথে কোনো ইনডোর আলোচনায় যাব না, যা হবে রাস্তায়। চাকরিহারাদের উদ্দেশ্য করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খোঁচা,
নবান্ন অভিযানের ডাক অসম্পূর্ণ। আপনাদের আন্দোলনের এই অসম্পূর্ণতার একটা বড় কারণ হলো আপনাদের মধ্যে মিশে থাকা কিছু মাকু মনোভাবাপন্ন লোকজন। বিরোধী দলনেতার বক্তব্যের কড়া প্রতিক্রিয়া চাকরিহারাদের। সেই নেতাকে বলবো, আপনাকে সম্মান করি, মাস্টার মশাইদের অকারণে, জাতীয়তাবাদী মাস্টার মশাইদের যদি আপনি মাকু সেকু বলেন, আপনি পড়াশোনা করুন, 7-8-এ ভর্তি হয়ে যান। বিরোধী দলনেতার কাছেও আমাদের রিকোয়েস্ট যে আমাদের পক্ষ অবলম্বনে আমাদের দাবি নিয়ে একটা নবান্ন অভিযান করুন। রাজনৈতিক তরজাও চরমে। যারা চাকরি চুরি করেছে, দুর্নীতি করেছে, মুখ্যমন্ত্রী তাদের পাশে। আজকে শিক্ষক শিক্ষিকা যারা, তাদের অন্যায়টা কোথায় আন্দোলন করার ক্ষেত্রে, কেন পুলিশ এদেরকে আটকাচ্ছে? তারা কি দেশদ্রোহী? আমরা চাই জটটা খুলে চাকরি হোক, আর বিরোধীরা চায় জটটা রেখে এদেরকে দিয়ে মিটিং মিছিল করা। জট কি আদৌ কাটবে? পরীক্ষায় একমাত্র ভবিতব্য নয় তো। ব্যুরো রিপোর্ট, TV9। আর এবার যে খবরে নজর রাখবো, বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থার অভিযোগ। তৃণমূল নেত্রীর নেতৃত্বে মিছিলে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। 16 জুলাই কলকাতায় প্রতিবাদ মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থার অভিযোগ আর তৃণমূল নেত্রীর মিছিলে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। 16 জুলাই কলকাতায় প্রতিবাদ মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বলা মানুষদের হেনস্থার অভিযোগ। সব মন্ত্রীদের এবার সরব হওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর। মন্ত্রীদের রাস্তায় নেমে প্রতিবাদের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বলা মানুষদের হেনস্থার অভিযোগ, এবার সব মন্ত্রীদের সরব হওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, পটাশপুরে বহিরাগত হিন্দিভাষী 5 জনকে ছেলে ধরার সন্দেহে গণপিটুনি। গাজিয়াবাদে 3 পুরুষ এবং 2 মহিলাকে আটক করেছে পুলিশ। আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি কনিষ্ক রয়েছেন আমাদের সঙ্গে। কনিষ্ক, ঠিক কি ঘটেছে? দেখো দীপ, পটাশপুর 2 নম্বর ব্লকের খাড় হাই স্কুলে সোমবার বিকেল নাগাদ যে ঘটনাটা ঘটে, বহিরাগত বেশ কয়েকজনকে দেখতে পায় এলাকার মানুষজন। স্কুল ছুটি হওয়ার সময় সন্দেহভাজন তাদের গতিবিধি দেখে রীতিমতো তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রথমে। পরে তাদের সেই 5 জনের মধ্যে 3 জন পুরুষ ছিল এবং 2 জন মহিলা ছিল। তারা স্কুলের মধ্যে ঢোকার চেষ্টা করে, সেই মুহূর্তে কিন্তু স্থানীয় মানুষজন তাদেরকে ধরে ফেলে এবং তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে। প্রত্যেকের কথার মধ্যে ভীষণ অসঙ্গতি দেখেই কার্যত শেষ পর্যন্ত মানুষজন ক্ষিপ্ত হয় এবং তাদেরকে সেখানে মারধর করে বা গণপিটুনি দেয় বলে এমনটাই অভিযোগ। স্কুলের পক্ষ থেকে পটাশপুর থানায় খবর যায়। খবর গেলে পটাশপুর থানার পুলিশ এসে 5 জনকেই আটক করে, 2টো বাইক এবং এই 2 মহিলা সহ 3 পুরুষকে আটক করে নিয়ে গিয়ে এই মুহূর্তে সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছে। এবং কোন সূত্র ধরে দিল্লির গাজিয়াবাদ থেকে বাইকে করে এই পটাশপুরের প্রত্যন্ত এলাকায় এলো চুরি না ছেলে ধরা, সমগ্র বিষয়টা পুলিশ তদন্ত করে দেখছে। ধন্যবাদ কনিষ্ক। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজে নজর রাখবো। কোচবিহারে বাজারের মধ্যে তাজা বোমা উদ্ধার। কোচবিহার 1 নম্বর ব্লকের পশারিহাট বাজার এলাকার একটি ব্যাগ থেকে মিলল তাজা বোমা। সুমন কল্যাণ ভদ্র প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানাবেন। সুমন, বাজারের মধ্যে একটা মুরগির দোকানের সামনে 3টি ব্যাগ পাওয়া গেছে বলে খবর পাওয়া গেছে এবং 3টি ব্যাগের মধ্যে একটিতে বেশ কয়েকটি বোমা দেখা গেছে এবং সেই বোমাকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে গোটা পশারিহাট বাজার এলাকায়। কোচবিহারের 1 নম্বর ব্লকের এই পশারিহাট, এর আগে কিন্তু তীব্র অসন্তোষ ছিল, তৃণমূলের অন্তর্দলীয় কোন্দল ছিল। আর ইদানিংকালে হঠাৎ করে এই পশারিহাটে এইভাবে প্রকাশ্যে বোমা পাওয়ায় এটা কিন্তু আবারও নতুন করে একটা অন্য চাঞ্চল্য তৈরি হয়েছে, এটা যেমন বলা যায়। পাশাপাশি কোথা থেকে এই বোমা এলো, কেনই বা এই বোমা এখানে বাজারের মধ্যে পাওয়া গেল, এটা নিয়ে কিন্তু দ্বন্দ্বে রয়েছে সকলেই এবং এর ছানবিন কিন্তু শুরু করেছে ইতিমধ্যেই পুলিশ, এমনটাই আমরা খবর পাচ্ছি। ধন্যবাদ। পরে খবরে নজর রাখবো, ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খান খুনের ঘটনায় ফের আইএসএফ যোগের কথা শওকত মোল্লার গলায়। ধৃত 3 জনের মধ্যে 1 জন তৃণমূল কর্মী, বাকি 1 জন আইএসএফ এর পঞ্চায়েতের সদস্য। সেই পরিকল্পনা করে রাজ্জাককে খুন করেছে। কুলতলির দলীয় সভা থেকে মন্তব্য ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়কের। বাকি যারা এই ঘটনায় জড়িত তারা সকলেই শার্প শুটার, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই দাবি করলেন শওকত মোল্লা। দেখুন, 1 জন তৃণমূল কংগ্রেসের কর্মী, বাদ বাকি 1 জন আইএসএফ এর পঞ্চায়েতের মেম্বার, যে 2024 সালের পর আমাদের দলে যোগদান করেছিল, আজহার বলে নাম। সেই সম্পূর্ণ পরিকল্পনা করে খুনিদের সঙ্গে নিয়ে আমাদের নেতা রাজ্জাককে খুন করেছে। ফলে পুরোপুরি যে আইএসএফ যোগ, সেটা এই বিষয়ে ক্লিয়ার।
পরে খবরে নজর রাখবো। ধনিয়াখালীতে সমবায় নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া নিয়ে অশান্তি, তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ। বিজেপি কর্মীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের হাত থেকে মনোনয়নপত্র কেড়ে নেওয়ার অভিযোগ। এরপরেই দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। হাতাহাতিতে আহত বিজেপির মণ্ডল সভাপতি অমর মুর্মু। বাইক নিয়ে বাড়ি ফেরার পথে মারধরের অভিযোগ। আহত বিজেপির মণ্ডল সভাপতি ভর্তি চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। ভোট করতে দেবে না বলেই গন্ডগোল করছে শাসক দল, অভিযোগ তুলছে বিজেপি। ধনেখালিতে আজকে মনোনয়ন আমাদের ফর্ম তোলার বিষয় ছিল। কার্যকর্তারা গিয়েছিল মনোনয়ন ফর্ম তুলতে। সেখানে তৃণমূলের লোকজন পরিকল্পিতভাবে ওখানে সংগঠিত হয়েছিল যে বিজেপিকে মনোনয়ন ফর্ম তুলতে দেবে না। তো যেটা আর কি এই তৃণমূল শাসনে হচ্ছে, মুখ্যমন্ত্রীর শাসনে যেটা হচ্ছে, প্রতিনিয়ত বিরোধীদের কণ্ঠরোধ করা, সেই প্রক্রিয়ায় ধনেখালিতে চলেছে। আমাদের উপরে যখন আমরা উঠেছি, আমাদের উপরে বেধড়া ঠেলাঠেলি করে, মারধর করে পর আমরা সব চলে আসি, যে যার বাড়ি চলে আসি। এমতো অবস্থা মন্ডল প্রেসিডেন্টকে একা পেয়ে ওর গ্রামে আকিলপুরের ভিতরে ছেলেকে বেধড়া মারধর করেছে, বাঁশ রড দিয়ে যেমন পেরেছে মেরেছে। এবার বসিরহাটের সিএমওএইচ এর দপ্তরে সিবিআই। 2019 সালে সন্দেশখালীর ভাঙ্গিপাড়ায় খুন হয়েছিলেন 3 বিজেপি কর্মী। তাদের মধ্যে প্রদীপ মণ্ডল এবং সুকান্ত মণ্ডলের দেহ পাওয়া গেলেও সেই সময় মেলেনি দেবদাস মণ্ডলের দেহ। বেশ কয়েক মাস পর সন্দেশখালীর নদীর পাড়ে মাটি খুঁড়ে দেহাংশ উদ্ধার করে সিআইডি। সেই দেহাংশের ময়নাতদন্তের পর ডিএনএ টেস্ট করা হবে বলে জানানো হয়। সেই তদন্ত কতদূর এগিয়েছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য পেতে সোমবার বসিরহাট সিএমওএইচ এর দপ্তরে আসেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, লিঙ্গ অনুপাতে এগিয়ে বাংলা। নীতি আয়োগের রিপোর্টে স্বীকৃতির কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে নীতি আয়োগ আনুষ্ঠানিকভাবে গুরুত্বপূর্ণ আর্থসামাজিক সূচকগুলিতে বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের দৃঢ় পদক্ষেপকে স্বীকৃতি দিয়েছে। নানা ক্ষেত্রে পশ্চিমবঙ্গের এই এগিয়ে থাকা প্রমাণ করে বাংলা উন্নয়নের পথে চলেছে, লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে খবর আসি, মেট্রো এবং বন্দে ভারতের কোচ তৈরির জন্য 40 একর জমি দিল রাজ্য। টিটাগড় রেল সিস্টেমস লিমিটেডের বর্তমান ইউনিট সম্প্রসারণের জন্য 40 একর জমি হস্তান্তর করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। হুগলি জেলায় 126 কোটি টাকার বিনিময়ে ওই 40 একর জমি 99 বছরের জন্য লিজে হস্তান্তর করা হয়েছে বলেই সূত্রের খবর। কলকাতা পুরসভার কমিশনারের হাতে বার্ধক্য, বিধবা এবং মান্য পেনশন অনুমোদনের দায়িত্ব দেওয়ার প্রস্তাব। ওয়েস্ট বেঙ্গল ওল্ড এজ পেনশন স্কিম 2010, ওয়েস্ট বেঙ্গল উইডো পেনশন স্কিম 2010 এবং মান্য পেনশন স্কিম 2018 নিয়মে সংশোধন। কলকাতা পুরসভার কমিশনারকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং মান্য পেনশনের আবেদন গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা এবং অনুমোদনের দায়িত্ব দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর ফলে কলকাতা পুরসভার নাগরিকরা দ্রুত এই ভাতা এবং পেনশন সংক্রান্ত পরিষেবা পেতে সুবিধা পাবেন বলেই মনে করছে সরকার। দক্ষিণবঙ্গে এবার গভীর নিম্নচাপের রক্তচক্ষু। রাজ্যে বৃষ্টি আর ঝাড়খণ্ডের জলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। ইতিমধ্যে একাধিক নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের 9 জনের মৃত্যু হয়েছে। বানভাসী বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, তার মধ্যে নিম্নচাপের প্রবল বৃষ্টি। বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার জোর আশঙ্কা। বর্ষায় অতিবৃষ্টি হলেই ভাসে ঘাটাল, এটা প্রতি বছরের ঘটনা। এবারও ভাসছে ঘাটাল। এই নিয়ে তৃতীয় দফার বন্যা পরিস্থিতি। ডিঙি ও নৌকায় ছাতা মাথায় চলছে যাতায়াত। আমরা পরিস্থিতি খুবই খারাপ, আমরা থাকতে পারছি না, আমরা পেরিয়ে এসছি। 5 দিন জল চলছে, যাতায়াতের অসুবিধার জন্য প্রচুর অসুবিধা হচ্ছে। বন্যা চলছে, নৌকায় যাতায়াত করা হচ্ছে, আবার তার উপরে বৃষ্টি অনর্গল বৃষ্টি হয়ে যাচ্ছে। চরম দুশ্চিন্তার মধ্যে আমাদেরকে বাস করতে। ভোট আর বন্যা এলেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে জোর তরজা শুরু হয়ে যায়। আখেরে লাভ কিছুই হয় না। বাসিন্দারাও সারসত্য বুঝে গিয়েছেন। কবে মিলবে মুক্তি? মুক্তি জীবনেও মিলবে না, ন্যাংটাবেলা থেকে একই জল দেয়। শুধু ভোগান্তি নয়, বানভাসী বাংলায় মৃতের সংখ্যাও বাড়ছে। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ইতিমধ্যে 9 জনের মৃত্যু হয়েছে। আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা। এবার গভীর নিম্নচাপের রক্তচক্ষু। দক্ষিণবঙ্গের উপর দিয়েই সরবে জোরালো নিম্নচাপ, তাই মঙ্গলবারও ভারী বর্ষণের সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। সবচেয়ে বড় দুশ্চিন্তা ঝাড়খণ্ডের জল। বুধবার পর্যন্ত ঝাড়খণ্ডে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা। ডিভিসিও ঝাড়খণ্ডের জন্য বাঁধ বা জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বাড়লে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠবে।
যেমন ইতিমধ্যেই পাঁশকুড়ায় কংসাবতীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। চাষের জমি জলের তলায়, চাষির মাথায় হাত। এখন পরিস্থিতি মানুষের যা অবস্থা, যে বিষ খাওয়ার পয়সা থাকবে নি, এই চাষের উপর তো আমাদের সব নির্ভর করছে। ওই তো বন্যায় তো ডুবে গেছে, এই তো সব নষ্ট হয়ে গেছে। মাঠে পড়ছে ফসল, বাজারে আগুন দাম, এখনই রেহাইয়ের আশা নেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিহার নিকাশি ব্যবস্থা রাস্তায় এখন যেন পুকুর। টানা বৃষ্টিতে জলমগ্ন ডানকুনি পুরসভার 14 নম্বর ওয়ার্ড সহ একাধিক ওয়ার্ড। অভিযোগ, নিকাশি ব্যবস্থার কোনো উন্নয়ন করেনি পুরসভা, যার জেরে বছরের পর বছর জল যন্ত্রণার শিকার হচ্ছেন ডানকুনি পুরসভার একাধিক ওয়ার্ডের বাসিন্দারা। প্রশাসনকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। প্রতিবাদে রাস্তায় ধানের বীজ পুঁতে বিক্ষোভ কংগ্রেসের। দ্রুত সমস্যার সমাধান করা হবে আশ্বাস প্রশাসনের। এই পৌরসভা ক্ষমতায় আসার পর থেকে এই জায়গায় অল্প একটু জল হলে, বৃষ্টি হলে পরেই, গ্রীষ্মকালেও যদি একটু বৃষ্টি হয়ে যায় তাহলে এই জলটা জলমগ্ন। এই এলাকাটা পুরো, এখান থেকে আপনি দেখুন জলের ব্যবস্থা দেখালে দেখতে পাবেন সব জলমগ্ন। 14 নম্বর ওয়ার্ডে 95% এলাকার জল জমা থাকলেও বেশিরভাগ রাস্তা ঢালাই হয়ে গেছে, জল নিকাশির কাজ চলছে। সেই কাজটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বর্ষাকালে শুধু 14 নম্বর ওয়ার্ড নয়, ডানকুনির বিস্তীর্ণ জায়গার সাথে সাথে সারা বাংলা জুড়ে, সারা দেশ জুড়ে বর্ষাকালে জলে প্লাবিত হচ্ছে। এই কংগ্রেসকে জানতে হবে কোন জমিতে ধান হয়।